বড় বউ, বড় বউ, তুমি কোথায় গেলে বড় বউ? তুমি শিগগিরই এসো বড় বউ। কি হয়েছে গো? কি হয়েছে? ও তুমি কাকাকে তুমি এমন করে ডাকাডাকি করছো না? ও তুমি বুঝি কাকাকে সঙ্গে করে নিয়ে এসেছো? না বড় বউ, আমি কাকনের কোনো খোঁজ পাইনি। খোঁজ পাওনি? গৌতম যেখানে ওর বাড়ির ঠিকানা দিয়েছিল সেখানে গৌতম নামে আমি খোঁজ করলাম, কিন্তু স্থানীয় বাসিন্দারা বলল গৌতম নামে কেউ কোনোদিন এখানে ছিল না। কাকা, এসব তুমি কি বলছো? তোমার কথা শুনে যেমন হাত পা সঙ্গে হয়ে আসছে, তারপরে কাকনের কোনো বড় ক্ষতি হয়ে যায়। না বড় বউ, ওগো ওগো, আজকালকার কত লোক নাম বাড়িয়ে নাম দিয়ে বিয়ে করে নিয়ে খারাপ জায়গায় তাকে বিক্রি করে দিচ্ছে। না বড় বউ, তুমিও কথা বলো না বড় বউ, তুমিও কথা বলো না। আমার কাকনের যদি তেমন কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না বড় বউ, কিছুতেই ক্ষমা করতে পারবো না। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে কাকুনির খোঁজ করবে কে? তুমি ঠিক বলেছো বড় বউ, তুমি ঠিক বলেছো। এটা কান্নার সময় নয়। সত্যিই যদি আমার কাকনের তেমন কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না বড় বউ, কিছুতেই। ওগো, ওগো, তুমি হবে না। গৌতম নামে সেই লোকটা সশরীরে আপনার সামনে হাজির হয়ে গেছে। গৌতম, তুমি নেন আমার জুতো মারুন। আপনাদের বোনকে বিয়ে করে নিয়ে গিয়ে কোথায় বিক্রি করে দিয়েছি, এই অভিযোগে আমাকে পুলিশে দিন। না না, পুলিশে দিতে যাবো কেন? নিশ্চয় দেবেন। আমরা যদি আপনার সাথে প্রতারণা করে থাকি তাহলে নিশ্চয়ই আমাকে পুলিশে দেবেন। আপনারা যদি আমার সাথে প্রতারণা করে থাকেন আমার কি করা উচিত বলতে পারেন? আমরা তোমার সাথে প্রতারণা করেছি। জেনে বুঝে একটা অন্তঃসত্ত্বা মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। মিথ্যা কথা। কাকন একজনকে ভালোবাসতো ঠিকই, কিন্তু কিন্তু নিজের নারী সত্তাকে বিলিয়ে দিয়ে কলঙ্কিনী সাজার মতো কাকন এমন কাজ করতে পারে না। আরে না দাদা, পেরেছে। তাহলে শুনুন, মুর্শিদের হাতে কাকন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তারপর ঘন ঘন বমি করতে থাকে। আমি ভাবলাম অ্যাসিডিটি কারণে বমি করছে। তারপর হসপিটাল নিয়ে যেতে ডাক্তারবাবু তো অন্য কিছু আউট করে বসে। তারপর পেটের ছবি আইবি ইউএসসি রিপোর্ট করতে ধরা পড়ে কাকন 1 মাসের অন্তঃসত্ত্বা। কি এ আমি কি দেখছি? শয়তানি মেয়েটা আমার বংশের মান সম্মান সব পথের দুলায় মিশিয়ে দিয়েছে, আর ওই শয়তানি মেয়েটাকে সামনে পেলে তার গলা টিপে। এত উত্তেজিত তুমি হলো না। ওগো, সব রিপোর্ট সবসময় সমান হয় না। আমরা আমরা আবার নতুন করে রিপোর্ট তৈরি করতে। কিন্তু সেই রিপোর্টটা যদি এর সাথে মিলে যায় তখন কি হবে বড় বউ? বিষটা যতই ঘাটবে ততই গন্ধ বেরোবে। তাই আজ আমি তোমার সামনে হাত জোড় করে অনুরোধ করছি ভাই গৌতম, কাকনের ওই পেটের পাপটাকে নষ্ট করে কাকনকে তুমি সরল মনে মেনে নাও। আপনি যখন এত করে বলছেন, আপনার বোনের কলঙ্ককে মুক্তর হার মনে করে আমি গলায় ঝুলিয়ে নেব, কিন্তু সেই মুক্তর মূল্যটা তো আপনাকে দিতে হবে দাদা। মুক্তর মূল্য? হ্যাঁ, তারপরে কলঙ্ক রাখার স্বরূপ আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে। 5 লাখ টাকা? টাকা কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে চাই। কিন্তু এই কদিনের মধ্যে এত টাকা আমি পাবো কোথায়? সেটা আমার জানার বিষয় নয়। আমি ঠিক 10 দিন পরে আবার আসবো। হয় টাকা রেডি রাখবেন, নতুবা জেলে যাবার জন্য তৈরি থাকবেন। কথাটা মনে থাকে যেন। দেখি হলো বড় বউ, তুমি
তুমি যেও না গৌতম, তুমি যেও না, তুমি আমার কথা শোনো ভাই গৌতম, তুমি আমার কথা শোনো। আমার সংসার আকাশে আবার কোন কালো মেঘ নিয়ে এলো বড় বউ। কাকনের বিয়ের জন্য এত টাকা এখনো শেষ হয়নি, তার উপরে এতগুলো টাকার ধাক্কা। টাকার জন্য ভেবো না দাদা, আমি আমার অফিসে লোনের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি, আর লোনটা পেয়ে গেলেই তুমি কাকনের বিয়ে সব জন্য শোধ করে দেবে। কি করে করবি ভাই, কি করে করবি? কাকনের বিয়ের জন্য শোধ করলেও আরেকটা দিন আগে আমাদের ঘাড়ে চেপে বসছে। আবার কার কাছে কিসের দেনা বৌদি? কিছুক্ষণ আগে গৌতম এসেছিল, সেই রিপোর্টটা দিয়ে গেছে, আর এই রিপোর্টটা দেখলে তুই সব বুঝতে পারবি। দেখি কাকন 1 মাসের অন্তঃসত্ত্বা? না 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 দাদা, না না, আমি বিশ্বাস করি না দাদা, আমি বিশ্বাস করি না। আমাদের বিশ্বাস অবিশ্বাসের কিছু যায় আসে না রে ভাই। তাই তো গৌতম কাকনের কলঙ্ক ঢাকার জন্য আমাদের কাছে 5 লাখ টাকার দাবি করেছে। 5 লাখ টাকা? হ্যাঁ, আর 10-15 দিনের টাকা দিতে না পারলে ও আমাদের জেলে দেবে। কোথায় পাবো রে ভাই 5 লাখ টাকা? দাদা আজ যে আমি বড় অসহায় রে নীলাদ্রি, দাদা আজ যে আমি বড় অসহায়। দাদা ওগো, অসহায় কেন দাদা, অসহায় কেন? আমি যে সবসময় তোমার পাশেই আছি। দাদাকে তুমি চিন্তা করতে বারণ করে দিও। ওই গৌতমের অভিযোগ যদি সত্যি হয় তাহলে 5 লাখ টাকার ব্যবস্থাটা আমি করবো। না, তার জন্য তুমি একটা টাকা খরচ করতে পারবে না। এই তুই কি বলছিস রে ভাই? এই তুই কি বলছিস? আরে আজ কাকুনের যে বড় বিপদ, ওই 5 লাখ টাকা দিতে না পারলে আমার কাকুর যে হারিয়ে যাবে। এইবারটা আমরা কি করব? কাকর কি শুধু ওর একার বোন যে সব দায়িত্ব ওকে নিতে হবে? ডিউটি যা বোঝো না তা নিয়ে কথা বলো না। আমি ঠিকই বুঝেছি, কিন্তু তুমি বোকা হাজার মতো কিচ্ছু বোঝো না বলে এরা তোমার মাথায় কাঁঠাল ভেঙে টাকা নিতে চাইছে। আর তোমাকে ভুল বুঝিয়ে এরা টাকা গেলে নেবার মতলব করছে। তা আমি তোমাকে স্পষ্ট ভাবে বলে দিচ্ছি, কারোর জন্য তুমি একটা টাকাও খরচ করতে পারবে না। ডিউটি এই কাকনের কিন্তু আর জীবন মরণের সমস্যা। ছি 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 ছি। কি বলছিস রে মা তুই? এই আনছি বাবাজি, এই সংসারের জন্য যদি কিছু অপচয় করে থাকে তার জন্য তুই এই বাবাজি মনে দুঃখ দিবি? বাবা, ঠিক কথা বলিস। বাবা, আরে আমি হলাম যে বাঁকা, আমি বাঁকা বাকলি, আমি বাঁকা হয়ে চলি, আর আমার মেয়ে হয়ে তুই বাঁকা হয়ে চলবি না, এটা কিন্তু তুই ঠিক করিস। হ্যাঁ, আপনি একটু ভালো করে আপনার মেয়েকে বোঝান দাদা, ভালো করে বোঝান। আজ আমাদের সংসারে মহা বিপদ, আর সবাই মিলে এক হয়ে যদি সেই বিপদের মোকাবিলা না করি তাহলে সোনার সংসারটা শ্মশান হয়ে যাবে, শ্মশান হয়ে যাবে। না না বৌদি না, দাদা নিজের হাতে গড়া এই সংসারটাকে শ্মশান হতে দেব না। আমি আমার সবটুকু সামর্থ্য দিয়ে এই সংসারটাকে স্বর্গ গড়ে তুলবো, স্বর্গ। এই সংসারটাকে স্বর্গ করে তোলার জন্য আমার জীবনটাকে তো আমি নরক করে তুলতে পারবো না। তাই বলছি
কিছুতেই দেবে না। আর আলবত দেবে। বাবা, ওই 5 কেন, বাবাজি যদি ইচ্ছা করে তোকে 10 লাখ টাকা দেবে। ওই যেই যদি বাবাজি মনে কষ্ট দিস, তোর সঙ্গে আমার সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আরে এত অস্থির হচ্ছিস কেন? দেখ না বাবাজি কি করে। মানে ভাই টাকা তো না বাবাজি মোট করে দিচ্ছে না। তাই হ্যাঁ মা, আমি যে যা বলছিলাম, ওই যে বড় রাস্তার ধারে একটা জায়গা কিনে রাখি তুই ঘর বানাবি। তা আমি একটা ভালো জায়গা দেখে এসেছি। অসম্ভব, এখন জমি কেনার কোনো পরিকল্পনাই আমার নেই। আরে করেই ফেলো। আরে অত সুন্দর জায়গা আমি যে দেখে এসেছি, দাম মাত্র 5 লাখ টাকা। তা বাবাজি মেয়ের নামে লিখে দাও বাবাজি। অসম্ভব, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই সময়ে এতগুলো টাকা আমি কোথায় পাবো? তোমার বোনের সুখের জন্য তুমি 5 লাখ টাকা দিতে পেরেছো, আর এই বউকে সুখের জন্য 5 লাখ টাকা দিতে পারবে না? বললেন বলছি তুমি যদি তোমার বোনের জন্য 5 লাখ টাকা খরচ করো, তাহলে আমার জন্য ওই জমিটা তোমাকে 5 লাখ টাকা দিয়ে কিনে দিতেই হবে। আজ কিন্তু কাকনের জীবন মরণের সমস্যা। যে মেয়ে পেটে বাচ্চা নিয়ে বিয়ে করতে পারে, সেই মেয়ে মরে যাওয়াই ভালো। তুমিও তো পেটে বাচ্চা নিয়ে বিয়ে দিতে বলেছিলে। তার কেউ প্রমাণ দিতে পারবে যে আমি পেটে বাচ্চা নিয়ে? কি হলো? চুপ করে গেলে কেন? সেদিন কি সত্যিই তুমি অন্তঃসত্ত্বা ছিলে নাকি মিথ্যা করে? না না বাবাজি, ও বলতে চেয়েছিল যে অন্যের বাচ্চা নিয়ে কি আর ওই পিড়িতে বসেছে। হ্যাঁ, আমি তার অন্য কারোর বাচ্চা নিয়ে বিয়ে করিনি, আমি তোমার দেওয়া বাচ্চা নিয়ে তোমাকে বিয়ে করেছি। আর বাচ্চা পেটে নিয়ে আছো সেটা তো সময়ই বলবে। আমি শুধু অপেক্ষা করে আছি কবে তোমার ওই পেটের বাচ্চাটা জন্মাবে। তারপর ওই বাচ্চাটার ডিএনএ টেস্ট পরীক্ষা করলেই বোঝা যাবে বাচ্চাটা কার। কেউ না জানলেও আমি ভালোভাবে জানি ওই বাচ্চাটা আমার নয়। তাই তোমার ওই কলঙ্ক ঢাকতে তোমার বাবাকে আগে ভাগে 5 লাখ টাকা জোগাড় করে রাখতে হবে। 5 লাখ টাকা। সর্বনাশ! বাবা, এবার কি হবে বাবা? ও যে আমাদের চাল থেকে একটা বাচ্চা করে দিয়ে গেল, ও যে আরেকটা চাল দিয়ে চলে গেল বাবা। কি হচ্ছিস কেন? তোর পেটে বাচ্চা নেই। বাবা ঠাকুর, এ তুমি কি করলে ঠাকুর? এ তুমি কি করলে? আমার এমন সুন্দর সাজানো সংসারটাকে তুমি কালো মেঘে ঢেকে দিলে। আলো দাও প্রভু, আমার এই সংসার মন্দিরে তুমি আলো দাও। আলো দাও প্রভু, আলো আলো দাও আলো। ওগো
অমানিসা অবসানে তোমার অমানিসা অবসানে তোমার ভুবন আলোরা 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 কত হারা কাঁদে যারা সুহায়, তুমি গো প্রভু তাদের সহায়। কত হারা কাঁদে যারা সুহায়, তুমি গো প্রভু তাদের সহায়। মুছাতে দুঃখ ব্যথা বেদনা, মুছাতে দুঃখ ব্যথা বেদনা, আলোয় ভরিয়ে আলো দাও, আলো দাও, আলো দাও, ও গো আলোর দেবতা, আলো দাও, আলো দাও, আলো দাও, আলো দাও, আলো দাও, আলো দোহাই তোমার, আমি তোমার দুটি হাত জোড়ো করে বলছি, আমাকে তুমি এখান থেকে যেতে দাও, ভাই তুমি মুক্তি দাও। মুক্তি মুক্তি চাইলে কি মুক্তি পাওয়া যায় কাকুর? তোমার জন্য আমাদের হোটেল বিজনেস খুলে পেপে উঠেছে, আর তোমাকে হাতছাড়া করলে না আমাদের বিজনেস একেবারে ফ্লপ হয়ে যাবে। না, না, আমি তোমাকে হাত জোড়ো করে অনুরোধ করছি, তুমি আমাকে এখান দিয়ে যেতে দাও। আমাকে আমার খোঁজ খবর না পেয়ে আমার দাদা বৌদি হয়তো পাগল হয়ে গেছে। কে বলবে? খুব ভালো আছে, এই তো গতকাল গিয়ে আমি তাদেরকে দেখে এলাম। তুমি সত্যি বলছো সেখানে গেছিলে? হ্যাঁ রে বাবা, তোমার সাথে যাই করি না কেন আমারও তো বিবেক মনুষ্যত্ব বলে কিছু আছে নাকি? তোমার সন্ধান না পেয়ে তোমার দাদা বৌদি দুশ্চিন্তা না করে, সেই জন্য তো তাদেরকে আমি সান্ত্বনা দিতে গিয়েছিলাম। কি সান্ত্বনা দিয়ে এলে তুমি? তা, ওরা নিশ্চয় আমার কথা জিজ্ঞাসা করছিল। তা তুমি কি তাদেরকে বলেছো যে তুমি বিয়ে করে নিয়ে এসে আমাকে বিক্রি করে দিয়েছো? মাথা খারাপ, এসব কথা কেউ কাকে বলে নাকি? তবে তাদেরকে আমি অন্য গল্প শুনিয়ে এসেছি। কি গল্প শুনে এসেছো? বিরাট দারুণ গল্প। তোমার একটা ফলস ইউএসজি রিপোর্ট বানিয়ে নিয়ে গিয়ে তোমার দাদার হাতে ধরিয়ে বললাম, এই দেখুন আপনার বোন বিয়ের 1 মাস আগে অন্তঃসত্ত্বা ছিল, আর সেটা জেনে বুঝে আপনার আমার সাথে কাকুরের বিয়ে দিয়েছেন। তাই কাকুরের কলঙ্ক ঢাকার জন্য আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে। ছি ছি ছি, তুমি কি মানুষ? তুমি এসব করতে পারলে? তোমার কি বিবেক মনুষ্যত্ব বলে কোনো কিছুই নেই? হ্যাঁ নেই, বিবেক মনুষ্যত্ব না, আমার বিবেকের ঘরে তালা লাগিয়ে দিয়েছি। টাকার জন্য আমি সবকিছু করতে পারি। তাহলে চাও না, টাকার জন্য তুমি তোমার মা বাহিনীকে গিয়ে হোটেলে গিয়ে বিক্রি করে দিয়েছো। সেট আপ।
করাটা আমি হাতিয়ে পড়লে আমার কারবারে কেরোসিন পড়ে যাবে। কারোর কত সহজ হয়ে গেছে আমার আম্মা বহিন কথা বলে। বলতে দাও না ওসমান, বলতে দাও না। যে গরু দুধ দেয় সে গরু তো লাঠি মারবে। এই ওসমান, তুমি এখন যাও, আমার মনটা বড় ম্যাচ ম্যাচ করছে। আমি কাকুনকে যেন ম্যাসাজ করে দিতে চাই। তুই মেসেছি না, ফিরলেন আমার আগে ও কতটা তৈরি সেটাকেও পরখ করে দিয়েছে। আর সুন্দরী ভাই কাস্টমারকে খুশি করার আগে আমায় কতটা খুশি করতে পারবে সেটাই তো হবে। আর ওই অগ্নি পরীক্ষা। আপনার কাছে আমি হাত জোড় করে বলছি, দোহাই আপনি আমাকে এখান থেকে যেতে দিন, আমাকে একটু ভদ্রভাবে বাঁচতে দিন, আপনি বাঁচতে দিন। আজকে দুনিয়ায় ভদ্রভাবে বাঁচতে গেলে শুধু টাকা চাই কাকুন। মুঠো মুঠো টাকা, মুঠো মুঠো টাকা। আর আজ আমি তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবো সেখানে তুমি অধীন দেখা করতে পারবে। আর সেই সঙ্গে তোমার জীবন যৌবনটা দারুণ করতে পারবে। চাই না, আমি মুঠো মুঠো টাকা চাই না, আমি শুধু একটু সুস্থ ভাবে বাঁচতে চাই। আমাকে বাঁচতে দাও। বাঁচতে দেবো না কাকু। না, এসো এখন, এসো তোমার যৌবনের মেল মেডিয়াস দিয়ে আমায় তুমি খুশি করে দাও। নাও, নাচো, গাও আমাকে। दुनिया में लोगों को धोखा कभी होता আর কত দূর জাহান্নামের পথ, আর কত দূর। আমি যে জাহান্নামের পথযাত্রী, তাই তো বিবেক মনুষ্যত্বকে খুন করে আমি জাহান্নামের পথে ছুটে চলেছি। যখন কেউ আমাকে পাগল বলে, কেউ আমাকে পাগল বলে, আর চোখে এই যে দেখছি ভূতের মুখে রাম নাম। তুমি আমার মাতাল বলো, অন্য যে হয় সে পাগলামি, ধন্য আমি ধন্য হয়ে পাগল তোমার
মাতাল তোমার তুমি আর মদ খেও না। যা বাবা, এই যে দেখছি ভূতের মুখে রাম নাম। যাকে এতদিন মদ খাইয়ে মাতাল করে রাখতে, তুমি নিজে আমার হাতে মদের বোতল তুলে দিয়েছিলে, আর আজ কিনা তুমি আমার হাত থেকে মদের বোতল কেড়ে নিতে চাইছো। কি আজব চরিত্র তোমাদের! সেদিন আমি ভুল করেছিলাম গো, ওই কৌশিক লাহিড়ীর কথায় সেদিন আমি ভুল করেছিলাম। আমি জানি রূপসা, আমি জানি মিস্টার লাহিড়ী আমায় নিয়ে সর্বনাশা খেলা খেলতে চাইছে, তাই তো তোমাকে এখানে লাগিয়ে আমাকে নিয়ে তুমি সর্বনাশা খেলা খেলতে চাইছো। সবই যদি জানো তাহলে প্রতিবাদ করছো না কেন? প্রতিরোধ করার ক্ষমতা যার নেই, প্রতিবাদ করেছিলাম। আমি জানি রূপসা, আমি জানি চক্রান্তে রাহু এই দত্ত ফ্যামিলিটাকে একটু একটু করে গ্রাস করে চলেছে। তাই তো ষড়যন্ত্রের কালো মেঘে ঢাকা পড়ে গেছে এই সংসার আকাশ। দোহাই তোমার, তুমি আর মদ খেও না। আমি জানি আমি তোমায় অনেক ক্ষতি করেছি, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার সব ক্ষতি পূরণ করে দেব। এই আমার একটা নতুন নাটক শুরু হয়ে গেল। জীবনটাই তো একটা নাটক রোহন বাবু, কখন যে কার সাথে নাটক করতে হয় সেটা ঈশ্বরই ঠিক করে দেন। তাই আমি এতদিন তোমার সাথে যে নাটকটা করে এসেছি, আজ থেকে আমি সেই নাটকটা ওই কৌশিক লাহিড়ীর সঙ্গেই করব। সে কি রূপসা, তোমার নিজের দাদার সাথে তুমি প্রতারণার দাদা নয়, ও একটা শয়তান, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। একই শয়তানি তুই সত্যিটা ফাঁস করে দিচ্ছিলিস। ও যদি সত্যিটা জেনে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। কি হলো রূপসা, তুমি মুখ খুলতে গিয়ে হঠাৎ তুমি থেমে গেলে কেন? না না, মানে আমি বলছি ওই যে কথায় আছে না, বোকা লোকে ধোকা খায় আর চালাকি খায় পাল্টি। রূপসা, তুমি 1000 বার পাল্টি খেতে পারো, আমার কাছে কোনো আপত্তি নেই। তুমি আমাকে না, কারণ আমি বোকা নই। কথাটা জানি তুমি বোকা নয়, কিন্তু আমি সত্যি তো বোকা। বোকা নয় ডার্লিং, আমি ধোকা খেয়ে বসে আছি রোহন, আমি ধোকা খেয়ে বসে আছি। বোকা নয় ডার্লিং, পাক্কা খেলার মধ্যে খেলা তুমি জমিয়ে দিয়েছো। কি স্যার? আর বলছো কেন? এবার দিয়ে তুমি আমার নাম ধরে ডাকবে। নাম ধরে? আব্বু, নামটা লেখা হয়ে গেছে, তখন আর নাম ধরে ডাকতে আপত্তি কি ডার্লিং? আমি বলছিলাম কি তুমি কি আবার নতুন কোনো খেলা শুরু করতে চলেছো নাকি? ইয়েস মাই ডার্লিং, আমার অসংখ্য কবিতা কিলবিল করছে, কোনটা যে আগে লিখি আর কোনটা যে পরে লিখি আমি চিন্তা করতে পারছি না। আমি কবি হয়ে তোমায় নিয়ে লিখে যাবো 1000 প্রেমের কবিতা।
আচ্ছা বাহ 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 বাহ, কৌশিক, তুমি তো কবি হয়ে গেছো সত্যি। কবি নয় রানী, আমি আরো অনেক কিছু হতে চাই। শুধু তুমি আমার সঙ্গে থাকলে তুমি ডার্লিং, তুমি আমাকে কিছু ছিল না ডার্লিং, ডার্লিং। গান শুনবে? হ্যাঁ, darling। ঠিক আছে, আমি তোমায় এখন একটা গান শোনাচ্ছি, শোনো। কোথায় ছিলে দুষ্টু ছেলে, হঠাৎ এসে চমকে দিলে, এই তোমার চাঁদ। কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে হঠাৎ এসে চমকে দিলে, এই তোমার চাঁদ। কি সুন্দর হাসি তোমার জায়গা মনে যায়, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। না 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 না, এ আমি কি দেখলাম? নিজের বোনকে তুমি স্যার মানে রিহার্সাল দিচ্ছিলাম। রিহার্সাল? হ্যাঁ, যাত্রার লোক শিক্ষা হয়, সেই জন্য আমরা বছরে 2 বার যাত্রা করি। এই সামনে দুর্গা পুজোতে আমরা যাত্রা করবো, যাতে আমার বোন নায়িকা আর আমি ভিলেন, তাই না রে বোন? হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ। এই বোন, তুই এবার রোহনের কাছে যা, আচ্ছা। ওর ঠিক মতো সেবা শুশ্রূষা করবি, ওর যেন কোনো অসুবিধে না হয়। যাচ্ছি, তবে আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যখন তখন এখানে এসে রিহার্সাল শুরু করবে না। এর সমস্যা কি ভাবলো বলো তো? ছি। স্যার আমার অভিনয় কেমন দেখলেন স্যার? ভিলেন সাইতে পারবো তো? তুমি তো অলরেডি ভিলেন সেজে গেছো ম্যানেজার, তোমাকে আমার নজরে রাখতে হবে। মনটা গম্ভীর হয়ে গেল জি। যাক, তার মানে কেরোসিন ঢালার ব্যবস্থাটাই আমি করি। এক্সকিউজ মি স্যার, একটা কথা বলবো ভাবছিলাম অনেকদিন থেকে, কিন্তু কোনো সুযোগই পাচ্ছিলাম না। তুমি আমার কোম্পানির ম্যানেজার, অতএব যে কোনো কথা যে কোনো সময় তুমি বলতে পারো। বলো কি বলতে চাও? বলছিলাম স্যার, একটু মানলি স্যার, তাই ধরুন রাহুল বাবু বেঁচে গিয়ে আবার ফিরে এলো, তাই বলছিলাম রাহুল বাবু রামের শেয়ারটা যদি 50-50 করে ভাগ করে নিই। অসম্ভব! রাহুল আমার ভাইপো, তাই তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার। অতএব আমি তোমাকে খামোকা ভাগ দিতে যাব কেন? এই দেখুন স্যার, আমি আপনার জন্য এত কিছু করলাম আর আপনি ভুলে গেলেন স্যার। বলে ম্যানেজার, আমি একদম ভুলিনি। কেন ম্যানেজার? আমার দাদা আমাকে খুব ভালোবাসে, তাই তার সম্পূর্ণ সম্পত্তি থেকে আমাকে অর্ধেক লিখে দিয়েছ। কিন্তু রাহুল, বৌদি, ওরা সবাই আমাকে ভালোবাসতো, কিন্তু আমি এমন নেব খারাম বেইমান, আর ফ্যামিলিটাকে আমি মাস করে দিয়েছি। এসব হয়েছে তোমার জন্য। কি বলছেন সব? আপনি কি বলছেন? হ্যাঁ, যদি না তুমি বৌদিকে খুন করতে, তাহলে আজ এই দৃশ্য দেখতে হতো না। কি প্রমাণ বা কি আছে? শোনো ম্যানেজার, এই খুন তুমি করোনি। মোটেই না। আপনাদের ফ্যামিলির সঙ্গে কি আমার শত্রুতা আছে? সে কি? যে আমি আপনাদের সঙ্গে বিয়ে করে আমি ক্ষমতা বিয়ে করবো, তার প্রমাণ আছে? হ্যাঁ
কে খুন করছে, কখন খুন করছে? এই যে স্যার, শয়তান, শয়তান, তুমি আমাকে আমার অর্ডার দিয়ে আমার পিছন থেকে বাঁচো, বাঁচো। এমন ইন্টারেস্টিং ছবিটা মোটার মতো ইডিয়েট আমি নই, কারণ এই ছবিটাই একদিন হবে তোমার কারবারে কেরোসিন ঢালা মূল অস্ত্র। শয়তান কৌশিক লাহিড়ী, ওকে আমি ছাড়বো না রাস্কেল। নিজের খুনের দায় আমার উপরে চাপিয়ে তুই রেহাই পাবি ভেবেছি? না না বেঈমান, আমাকে যদি জেলে যেতে হয় তোকে সঙ্গে নিয়ে জেলে যাব। কার খুনের দায়ে আপনি জেলে যাবেন ছোট বাবু? কি বলছিস? আমি আবার কাকে খুন করলাম? এই তো একটু আগে আপনি বলছিলেন ম্যানেজার বাবু নাকি নিজের খুনের দায় আপনার উপর চাপাতে চাই। তুই কি বলছিস? কে খুন করছে? তুই কার সাথে ডুবিয়ে দিচ্ছিস? আমি উল্টো পাল্টা বকিনি ছোট বাবু, আপনি উল্টো পাল্টা বলে আসল কথাটাকে চাপা দেওয়ার জন্য। আমি আমি পরিষ্কার শুনেছি আমি কোন একটা খুনের কথা বলছিলেন। তুই জেগে থেকে যা। না না ছোট বাবু, আগে বলুন আমি কার খুনের দায়ে জেলে যাবে? বাবু বা কার খুনের দায়ে আপনাকে জেলে পাঠাতে চাইছে? আপনি যদি না বলে আমি তাহলে ছোট বাবুকে গিয়ে সব বলবো। না না, আমি কিচ্ছু শুনিনি, আমি কিচ্ছু জানি না। আমাকে বাঁচতে দিন, আমাকে বাঁচতে দিন, আমাকে বাঁচতে দিন। অশান্তি চলছে, সারা সংসার জুড়ে চলছে চরম অশান্তি। বহুদিন আগে ওকে মেনে নিতে পারছি না। আমি যে কার কথা বিশ্বাস করব? সে বইয়ের কাছে বিশ্বাস করে না, তাকে বিশ্বাস করা কাপুরুষ বলে ভাবায়। বইয়ের কথাই বলে খাওয়াচ্ছে। এই সময় কি মনে করি? এ ঝটকা, আমি আজ দিবাই আসবো। তাতে ও সময় আসবার ব্যাপার কি? তুমি কি চাও না আমি ধরে আছি? বেশ, আমি দিদিকে বলে দিচ্ছি, দিদি রে আমি আর তোর বাড়ি আসবো না। প্লিজ 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 চুপ করো, চুপ করো প্লিজ। তোমার এ বাড়িতে আসেনি আমার কোনো আপত্তি নেই। আমি শুধু জানতে চেয়েছিলাম তুমি কেন এখানে এসেছো। কোনো বিশেষ দরকার আছে বুঝি? সবাই বলাবলি করছে তো জামাই বাবু মোটা মানের চাকরি করে, তুই কিনা জামা প্যান্ট ঘুরছিস? দামি দামি জামা করতে পারে না, দামি দামি জামা প্যান্ট। তবে ওদেরকে বলে দিয়েছি। কি বলেছো? বলেছি আমার জামাই বাবু আমার 5,000 টাকা জামা প্যান্ট দেয়। 5,000 টাকা? হ্যাঁ, তুই টাকা দিতে এসেছি। আমি তোমাকে কোনো টাকাই দেবো না। সেই ভালো, আমি যা চলে যাচ্ছি। আপাতত আমার কাছে
3000 টাকা আছে, এইটাই ধরো। ধিক্কা ধিক্কা 3000 টাকা। ও বাবা, ধিক্কা, 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 ধিক্কা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই শনিগুলো তো কবে আমার ঘাট থেকে নামবে কে জানে। ওদের জন্য আমাকে বোধহয় পথে নামতে হবে। এ কি, ও অমন করছে কেন? কি হয়েছে? ওগো, আমার সর্বনাশ হয়ে গেছে। বাথরুমে পড়ে গিয়ে আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। কাঁদিস রে মা, কাঁদিস নি। আরে বাচ্চা যাই যাক, তুই তো ভালো আছিস। কিন্তু এমন অঘটন ঘটলো কিভাবে? অঘটন নয় গো, অঘটন নয়, এটা ঘোর চক্রান্ত। হ্যাঁ, চক্রান্ত। তোমার বন্ধু বাথরুমে সাবান বিছিয়ে রেখে দিয়েছিল, আর আমি বাথরুমে যে গেছি অমনি পিছলে পড়ে গেছি। দেখ রে মা, এই তোর কথা শুনে আমার যে গা হাত জ্বলে যাচ্ছে। আমার এখানে টাকা চলবে না বাবা। যে দাদা আমাকে কোলে পিঠে করে মানুষ করছে, সেই দাদার দুধ দিলে আমি তাকে ছেড়ে কখনো আলাদা থাকতে পারবো না। আরে বাবা, ওসব নিজের ছেলে বাবার ভাত দেয় না, আর ভাই তো বড় না। বৌদি দিদির সাথে এমন আচরণ করবে কেন? হ্যাঁ, তোমার দাদা বৌদিকে বলছিল যে নীলান্তি বিয়ের পরে একদম পাল্টে গেছে, ও একদম আমাদের দেখে না। আর আমরা যদি কাপড়ের মাহানা করে টাকা দিয়ে রাখি, তাহলে আমাদের সারা জীবন ওই টাকা চলে যাবে। কি বৌদি এ কথা বললো? হ্যাঁ, আমি পাল্টে যাচ্ছি, সাপোর্ট করলো। ও বাবাজি, তোমার দাদা যে একবার পুরো খালতি। আর কি মানে? তুমি জানো তোমার দাদা বিয়ের আগে তোমার বোনকে কোথায় বিয়ে দিয়েছে? থামুন, তুমি কি কি গিয়ে কথা বলছেন? তুমি কি গিয়ে একবার দেখে এসেছো? না, দাদা তো ঘটকের কথা বিশ্বাস করে। আরে ঘটক নয় বাবাজি, ঘটক নয়, ও একটা মেয়ে পাচারকারী দালাল। আর সেই দালালের হাতে তোমার বোনকে বিক্রি করে দিয়ে। না না, আমি এ কথা বিশ্বাস করি না। দাদা কাকনকে নিজের মেয়ের মতো ভালোবাসে, তাই তাই দাদা কখনো এতটা নিষ্ঠুর? কিন্তু দাদা না জেনে শুনে তাড়াহুড়ো করে কাকনকে বিয়ে দিলে কেন? তবে কি এর মধ্যে কোনো গভীর রহস্য? বাবা তুমি আমি হোমকে বাঁকা বাঁকুই, আমি বাঁকা হয়ে চলি, কিন্তু সোজা কথা বলি। এখন আমি কি করি? ওগো, ওগো, শুনছো? তুমি তুমি কি ভাবছো বলো তো? এরকম মন খারাপ করলে আমার কি ভালো লাগে বলো? বিউটি, আমার সব হিসেব যেন গরমিল হয়ে যাচ্ছে। আমি যেন একটু একটু করে নিজের কাছে হেরে যাচ্ছি। না গো না, আমি তোমাকে কিছুতেই হারতে দেবো না। আমি তোমার মনটাকে একদম ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখে দেবো, আর তখনই আমি বলবো, এই মন তোমাকে চায়, এই মন তোমাকে চায়, স্বপ্নের তুষার চায়, চলো যাই, এখানে নয়, চলো যাই, এখানে নয়, দুজন হারায়, এই মন তোমাকে চায়।
কেন বৌদি, আমাদের ব্যস্ত থাকতে তোমার কি কোনো আপত্তি আছে? না না না, আপত্তি থাকবে কেন, আপত্তি থাকবে কেন? আমি ভেবেছিলাম মানে মানে বিউটি আমাকে কিছু না বলে কখন যেন কোথায় চলে গিয়েছে। আশ্চর্য, তুমি এই বাড়ির গিন্নি, অথচ তুমিই জানো না কে কখন কোথায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। আমি থাক থাক থাক, যাকে তাকে আমাদের বিপদের কথা বলে কি লাভ বলো? তুমি কি জানো? কি বলছিস তুই যাকে তাকে? আর যাকে তাকে বা বলছিস কেন? আমরা তো তোর নিজের মানুষ, নিজের লোক। তাই যদি মনে করো তাহলে বারবার তুমি বিউটির এত ক্ষতি করার চেষ্টা করছো কেন বৌদি? কি বললি নীলাদ্রি? কি বললি নীলাদ্রি? আর একবার বল, শুনতে আমার কোনো ভুল হলো কিনা আর একবার ভালো করে যাচাই করে নি, বল নীলাদ্রি বল। তার আগে তুমি বলো তো দাদা, তুমি কখন কোথায় কাকনের সাথে বিয়ে দিয়েছো? এ কথা বলার মানে সবার সবার কাছে তো প্রচার করে বেড়াচ্ছ তুমি কাকনকে নিজের মেয়ের মতো ভালোবাসো। সেই নিজের মতো মেয়েকে কাকনকে কার সাথে বিয়ে দিচ্ছ, পাত্র কেমন তা দেখে আসা প্রয়োজন মনে করো। নীলাদ্রি, না জেনে শুনে তাড়াহুড়ো করে তুমি কাকনকে বিয়ে দিলে। আর তাড়াহুড়ো করে না বিয়ে দিলে তাহলে যদি বর পক্ষরা জানতে পারতো তাহলে যে বিয়েটা ভেঙে যেত। না, মিথ্যে কথা। তোমরা তাড়াহুড়ো করে বিয়ে দিয়েছো কারণ তোমরা কাকলকে বিক্রি করে দিচ্ছিলে। হ্যাঁ, সেই কথা যাতে সবাই জানতে না পারে তাই তোমরা তাড়াহুড়ো করে কাকলের বিয়ে দিয়েছো। কি বললে বৌমা? পরিস্থিতি তো তাই বলছে দাদা। বিয়ের নামে আমরা কাকনকে বিক্রি করে দিয়েছি। পরিস্থিতি তো তাই বলছে দাদা। নীলাদ্রি, কাকনকে মোটা টাকায় বিক্রি করে তোমার লোক মেটেনি, শেষে কাকনের অন্তঃসত্ত্বার খবর রটিয়ে সে মিথ্যা খবর চাপা যাওয়ার বাহানায় তুমি আমার কাছে 5 লাখ টাকার হাতে করে মতলব মেটেছো। নীলাদ্রি, এই হতভাগা, তখন থেকে যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস, আর একটা বাজে কথা বললে তোর মুখটা আমি ভেঙে দেবো বলে একটা কথা মনে রেখো দাদা, আমি তোমার থেকে ছোট হতে পারি কিন্তু দুর্বল নই। তাই তোমাকে শেষবারের মতো আমি সাবধান করে দিচ্ছি, আর কখনো আমার উপর হাত ওঠাবার চেষ্টা করলে তোমার এই হাত দুটো আমি চুমড়ে মুচড়ে একেবারে ভেঙে দেবো। হে তুই কি করলি রে নীলাদ্রি? তুই কি করলি? ওরে দাদার গায়ে তুই হাত তুললি। তুলবেই তো বড় বউ। আজকে আমাদের নীলাদ্রি অনেক বড় হয়ে গেছে, ওর ওই শক্ত হাতটা দিয়ে আমার এই দুর্বল হাতটাকে মুচড়ে ভেঙে ফেলতে পারে বড় বউ। তুই তুই আরো বড় হ ভাই, তুই আরো বড় হ। ওরে ওরে নীলাদ্রি, ওগো তুমি চুপ করো। তোর কি মনে পড়ে না রে নীলাদ্রি, একদিন গাছে পাখি পাড়তে গিয়ে তুই গাছ থেকে পড়ে গেছিলিস, তোর এই হাতখানা ভেঙে গেছিল, তোর বরটা বুকের মধ্যে চেপে ধরে কত কেঁদে। থাক না বড় বউ, আজ কি ওসব কথা মনে রাখতে আছে? আর তাহলে যে বেঈমান স্বার্থপর শব্দগুলো যে মিথ্যা হয়ে যাবে। নীলাদ্রি, তুই আমার সম্বন্ধে যা খুশি ভাবতে পারিস তাতে আমার কোনো আপত্তি নেই, তবে তোকে আজ আমি একটাই অনুরোধ করছি রে ভাই, তুই তুই আমাকে 5 লাখ টাকা ধার দে, আমি তোর সুদ সমেত সব টাকা শোধ করে দেব। টাকা ধার দেওয়া তো দূরের কথা, তোমাকে আমি 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে যদি তুমি আমার বোন কাকনকে আমার সামনে হাজির করতে না পারো তবে কাকনের বিক্রি করার অপরাধে তোমাকে আমি পুলিশে দেব।
আবার আবার স্বপ্নের সওদাগর আবার একটু একটু করে আবার জীবন থেকে সরে গেছে। তাই তো আজও আবার তার কথাটা মনে পড়ে, সেদিনের কথাটা বারবার আমাদের সেই ভালোবাসার সেই গানটা আমার এখনো কানে বাজে। দুজন কি চায় সোনা দুজনে হালা আজ মধুসন্ধ্যা তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি। ভাঙবে না মন, ভাঙবে না ঘর, হৃদয় ভরা ভালোবাসায় তুমি আছো আমি আছি। কে কে তুমি? তুমি কে? সত্যি করে বলো তুমি কে? সত্যি সত্যি কি তুমি কোনো ছদ্মবেশী? না হলে তুমি এই কবিতাটা জানলে কি করে? সত্যি করে বলো কে তুমি? আরে শোনো, আমি তো সাজবো তো পারছি। তাই যদি হয় তাহলে তুমি এত সুন্দর বাংলা বলতে পারলে কি করে? তুমি কি করে এই কবিতা বলো? সত্যি করে বলো কে তুমি? আরে কাখন বেবি, আমি তো তোমাকে পহলেই বলিয়াছি কি আমার দোস্ত রাহুলের পাশ থেকে আমি সব কোষ শুনিয়েছি, সব কোষ শিখিয়েছি। রাহুলের কবিতা যে ভালো করে বাংলা বলতে পারে না সে কি করে ওর কবিতাটা এইভাবে বললো? আমি তো বিশ্বাস করতে পারছি না। বলবে কাখন বেবি, আজ আমি তোমাকে সব সাজবাজ বলবো। আসলে তোমারা রাহুল মরিয়া গেছে। না এ হতে পারে না এ আমি কিছুতেই বলতে পারি না। আমার রাহুল যদি মরে যায় তাহলে আমি বেঁচে থেকে কি করব? আমি যে তার আশায় এই নরকে প্রহরী হচ্ছি তাকে ফিরে পাবো বলে। আমার খুব ইচ্ছে করছে তোমার বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে বলতে আমি মরিনি কাকন, আমি বেঁচে আছি, কিন্তু এখন অনিবার্য কারণে সেটা এখন বলা সম্ভব হচ্ছে না। তুমি সত্যি করে বলো তুমি কে? সত্যি করে বলো তুমি কে? তুমি কি আমার সেই রাহুল দা? বলো না আমাকে, বলো না। এখন তুমি শান্ত হও, রাহুল মরেনি, তোমার রাহুল বেঁচে আছে। আমি তোমার রাহুল কাকন, আমি তোমার রাহুল। রাহুল দা তুমি আমার রাহুল দা? সত্যি? আরে বাহ বাহ, তাহলে এই চুকরি আছে। তুমি আমার কাছে গাদারিয়া করে এসো, তুমি আমার বোনকে দিয়েছো। দাঁড়া, হতে পারে না, হতে পারে না। তাই দাও রাহুল, তাই দাও রঙ্গিল, তাই দাও। তোমার মনের প্রেমে সাড়া দেয়নি বলে আমার গোপন পরিচয় ফাঁস করে তুমি আমার মৃত্যুর দিকে ঠেলে দাও রঙ্গিল, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার এই কাকন যাকে আমি অনেক আগে আমার সমস্ত ভালোবাসা
পাড় করে দিয়েছি। এই কাকন ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারবো না রঙিন, আমি কাউকে ভালোবাসতে পারবো না। এই কাকুন তোমার বইখান? হ্যাঁ হ্যাঁ, আমি ওর হারিয়ে যাওয়া সেই কাকুর। তাই তো আমি যে দুর্ভাগ্যের ঝড়ে ওর জীবন থেকে হারিয়ে গেছিলাম, তাই তোমার কাছে হাত জোড়ো করে বলছি, নতুন করে ওর জীবন থেকে আমাকে তোমরা সরিয়ে দিও না দাদা, সরিয়ে দিও না দাদা, সরিয়ে দিও না। नहीं रे बहन, नहीं, আমি তোর কোনো ক্ষতি হতে দিব না। জরুরত হলে আমি আপনার জান দিয়ে তোর প্যার বাঁচিয়ে নেবে। রঙিন তুমি আর দেশ কেন দোস্ত, आज ही तुम्हारे काकन के लिए भेगे जाओ यहाँ से। না রঙিন, এখনো যেমন অনেক কাজ বাকি আছে। কাকনের জীবন নষ্টকারী ওই ওসমানকে শাস্তি দিতে হবে, আমার মায়ের খুনিকে খুঁজে বের করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। তারপর আবার আমি আমার কাকনকে নিয়ে নতুন করে জীবন শুরু করবো রঙে, নতুন করে জীবন শুরু করব।